কে ওখানে? কে ওখানে? স্কুলের ঘন্টাটা কে বাজাচ্ছে? এত রাতে কে? ভূত! ভূত! শুনতে থাকুন পেন্সিল বক্স। প্রথমেই বলে দিই, যারা ভূতে ভয় পান, এটা কিন্তু ভূতের গল্প না, এটা একটা সামাজিক গল্প। আপনি কি ভবিষ্যৎ দেখতে পারেন? না, আমি পারি না। পারলে কি মশাই? আর সে যাই হোক, ধরুন আপনার ইচ্ছে বড় লোক হওয়া, লটারি পেয়ে নয়, খেটে মানুষের পাশে দাঁড়িয়ে। একটু সহজ করেই বলি, আপনি প্রাইমারি স্কুলে বেশ কটা বছর কাটিয়ে এবার হেডমাস্টার হওয়ার সুযোগ পেয়েছেন। আপনি মনে মনেই চাইছেন কোনো বড় শহরে সরকারি স্কুলে পড়াতে, কিন্তু শহরের জায়গায় যদি আপনার পোস্টিং পড়ে যায় এক অজপাড়া গ্রামে কিংবা ভুতুড়ে স্কুলে, কে চাকরিতে থাকবেন, নাকি সব ছেড়ে ছুড়ে আবারও ফিরে আসবেন নিজের ডেরায়? আপনারটা আমি জানি না, কিন্তু আমাদের গল্পের হেডমাস্টার, না না না, সাহেব দাদা, তার গল্পটা আমি জানি। শুনবেন? তাহলে চোখ বন্ধ করে ফেলুন। চোখ বন্ধ করে নিলেই তো গল্প গভীর হয়, সাথে আমাদের কল্পনা শক্তি আরো জোর পায়। চলুন, আমি এবার নিয়ে চলি আপনাদেরকে আমাদের আজকের এই গল্পের জগতে। ভালো লাগবে এটুকু আমি আশা রাখছি। আপনাদের কাছে একটাই আশা, আজকের গল্প যদি আমাদের ভালো লাগে, আপনারা অতি অবশ্যই আমাদের গল্পটিকে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এতে আমরা গল্প বানানোর আরো জোর পাই। শুনতে থাকুন অডিও বাংলা স্পেশাল গল্প পেন্সিল বক্স। একটা রৌদ্রোজ্জ্বল দিন, সাহেব আজ সকাল সকাল উঠে স্নান করে চুল আঁচড়াতে আঁচড়াতে ঘরের বাইরে বেরিয়ে এলো। এসে সিমেন্টের বেঞ্চে বসে পড়ল। সে একা। মা বাবার ডিভোর্স হয়ে যাওয়ার পর তারা আর সাহেবের সাথে কোনো সম্পর্ক রাখেনি। তখন সাহেব পড়তো ওই ক্লাস 11-এ। তারপর টিউশন পড়িয়ে নিজের টাকাতে এমফিল কমপ্লিট করে প্রাইমারি স্কুলের মাস্টার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল, এবং সে অনেক নাম্বার নিয়ে পাস করেছে। বাচ্চা পড়াতে তার খুব ভালো লাগে। সারাদিন কি সুন্দর নিষ্পাপ প্রাণগুলোর সাথে গল্প করে একসাথে সময় কাটে। সে তার ভাড়া করা ঘরটার সামনে বসে আছে। সাহেবের মুখে হাসি ফুটে এলো। একজন মাস্টার মশাই হয়ে পড়ানোর পর এত দিনে হেডমাস্টার হওয়ার সুযোগ পেয়েছে সে। ওই যে পোস্টমাস্টার তার জয়নিং লেটারটা নিয়ে আসছে। সাহেব চিঠিটা হাতে নিয়ে খুলছে। তার স্বপ্ন সে কোনো এক বড় শহরে সরকারি স্কুলে পড়াতে চায়। কিন্তু চিঠিটা খুলতেই সাহেবের মুখটা শুকিয়ে গেল। না, শহর না, এক অত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম। সাহেবের মুখের হাসিটা মিলিয়ে গেল। তাও সে মনে মনে চিন্তা করল, না, এখন জয়েনটা করি, পরে কোথাও ট্রান্সফার নিয়ে নয় চলে যাব। নিজের ইচ্ছে চাকরি করছি, এটাই আমার অনেক। সেই চিঠিটাকে বুকে জড়িয়ে ধরল। পরের দিন সকাল। আজ রবিবার। কাল থেকে তাকে স্কুলের দায়িত্ব নিতে হবে। তাই সে ভোর ভোর পৌঁছালো
দুর্গাপুর বাস স্ট্যান্ডে। হাতে তার একটা বড় সুটকেস আর কিছু বিছানাপত্র। তার জামার বুক পকেটে গোঁজা তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। যেতে হবে পুরুলিয়ার শেষ প্রান্তে কোনো এক পিছিয়ে পড়া গ্রামে। দুর্গাপুর থেকে শুধু একটা বাসই যায়, তাও আবার সময় লাগে প্রায় 10 ঘন্টারও বেশি। বাস এলো, সাহেব চেপে বসলো বাসে। বাসটা ছেড়ে দিল। সাহেব জানলায় হাত রেখে তাকিয়ে থাকলো বাইরের দিকে। দুধারে শস্য শ্যামলা দৃশ্য। আহা, চোখ একেবারে জুড়িয়ে যায়। দাদা, একটা লক্ষণপুরের টিকিট দেবেন তো। কন্ডাক্টর খৈনি কচলাতে কচলাতে একটা টিকিট ধরিয়ে দিল সাহেবকে। আচ্ছা, বলছি ওখান দিয়ে কিছু বাস কিংবা রিক্সা কিছু পাওয়া যাবে তো? সে আমি কি করে জানবো? আমি কি আপনার দায় নিয়ে বসে আছি নাকি? ধরুন মশাই, চুপ করে বসুন তো। সাহেব ভারী চিন্তায় পড়ল। আমি আসলে একজন হেডমাস্টার, কাল থেকে নতুন স্কুলে জয়েনিং। চাকরিটা আমার আসল নয়। একটা দিন বাচ্চাগুলোকে না পড়াতে পারলে শহরের বাচ্চাদের সাথে তো তারা তো অনেকটাই পিছিয়ে পড়ে যাবে। কথাটা শুনেই কন্ডাক্টর সাহেব একবার উপর নিচ ভালো করে চোখ বুলিয়ে নিল সাহেবকে। একেবারে পড়িয়ে উল্টে দিলে। শুনুন, আগে একটা ভালো কাজ করুন, তারপরে চাপড় চাপড় দেবেন। আপনার মতন কত এলো আর কত গেল আমার বাসে। যতদূর জানি, যেখানে নামবেন একটা জঙ্গল, একটা মাঠ পেরোলেই পৌঁছে যাবেন। ওই গ্রামে আপনি স্কুল খুঁজবেন না কি খুঁজবেন আপনি বুঝুন। সাহেবের গায়ে তীরের মতো বিঁধে গেল সেই কথা। কেন এরকম অবহেলা করা হচ্ছে? তারাও তো ছাত্রছাত্রী। তারা কি রক্ত মাংসের মানুষ না? তাদের কি কোনো ভবিষ্যৎ নেই? সাহেব মনে মনেই চিন্তা করল, যদি একটা সুযোগ পেতাম না, একেবারে মুখে ঝামাটা ঘষে দিতাম, দেখিয়ে দিতাম একজন শিক্ষক শিক্ষা আর কলমের জোর সব থেকে বেশি। তারা চাইলে এই গোটা বিশ্বকে পাল্টাতে পারে। বাস চলতে থাকলো। দুপুর হলো, তারপর আস্তে আস্তে সন্ধে নামলো। ও কন্ডাক্টর ভাই, আর কতক্ষণ লাগবে? বেশি তাড়া থাকলে এখানে নেমে যান, আর যেতে চাইলে এখনো 3 ঘন্টা বসে থাকুন। বাসটা এখন বাঁশের ঝোপ ঘেঁষে চলেছে গ্রামের সংকীর্ণ রাস্তা ধরে। চারিপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে কিছু সাদা এলইডি বাল্বের আলো। দূরে অন্ধকারের মধ্যেও দেখা যায় একটা আবছা পাহাড়। সাহেবের ঘাম ঝরতে থাকে। একে অচেনা জায়গা, তারপর এত রাত হতে চলল। সাহেব পকেট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বের করে কেয়ারটেকারের নাম্বারে কল করতে যাবে, কিন্তু ফোনেও চার্জ নেই। ইস, বাড়ি দিয়ে আসার আগে ফোন করে নিলেই ভালো হতো। সাহেব আঙ্গুল কামড়ায়। ঘন্টা 3 চলার পর হঠাৎ কন্ডাক্টর বলল, আরে মাস্টার মশাই, আসুন, নামবেন নাকি চলে যাব? সাহেব ব্যাগগুলোকে বের করে গোছাতে গোছাতে বাস দিয়ে নেমে এলো। বাসটা চলে গেল। সাহেব তখনও নিজের ব্যাগের সব চেনগুলো লাগাচ্ছে। হঠাৎ চারিপাশটা নিস্তব্ধ হয়ে গেল। সে ঘাড় তুলে সামনে তাকালো। চারিপাশ চাঁদের আলোর জন্য ঘুটঘুটে অন্ধকার না হলেও
একেবারে ফাঁকা। নজরে আসছে সামনে একটা সরু লাল মাটির রাস্তা। ঘর বাড়ি কিংবা মানুষজন কিছুই দেখতে পেল না সে। এ কেমন জায়গা রে বাবা? লোকটা কি আমাকে ভুল জায়গায় নামিয়ে দিল নাকি? এবার দূরে শোনা যায় শেয়ালের ডাক। কি আশ্চর্য, এটা আবার কেমন জায়গা তার জানা নেই। সাহেব সরু লাল মাটির রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কানে আসছে ঝিঝি পোকার ডাক। সে সামনে আরো কিছুটা এগোতেই মনে হলো কোন নারী মূর্তি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সেই দেখে সাহেব জ্ঞান হারালো। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, আরে টপকে গেল না কি রে? এই দম দে, দম দে। আহা গো, শহরের মাস্টারমশাই কিনা ভূতের রক্ত চুষে মেরে দিয়েছে গো। এই মালাটা দে, মালাটা দে, গোলায় মালাটা দে। আরে 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 এসব কি আবার? আরে আমি বেঁচে আছি। কি সর্বনাশ করছেন আপনারা? সাহেবের চোখ খোলে। চোখ কচলাতে কচলাতে সাহেব বলল কথাটা। চোখ খুলে দেখল সে একটা খাটিয়াতে শুয়ে আছে। এখন সকালবেলা। গ্রামের সব লোকেরা হাতে গাঁদা ফুলের মালা আর ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কি সব করছিলেন আপনারা? আপনাকে দেখতে পাচ্ছেন না? একটা জ্যান্ত মানুষকে তো এখনই তো আর মজা নাকি? আর আমি আমি এখানে এলাম কেমন কেমন করে? আমি তো জঙ্গলে এক এক মিনিট এক মিনিট এক মিনিট আর আপনি জানলেন কেমন করে যে আমি হেডমাস্টার? রতনে রতন চিনে, সোয়ারে চিনে কচু। তার মানে আপনি বলতে চাইছেন আপনি শোর আর আমি কচু, সেটাই তো? এই সরুন তো, আমার চাই না কোনো চাকরি, আমি বাড়ি যাব ব্যাস। আরে শোন। রাগ করছেন কেন মাস্টারমশাই? আমি হলাম গে মন্টু সরেন, লক্ষণপুরের হজমি প্রাথমিক বিদ্যালয়ের কেয়ারটেকার। আরে আমি জঙ্গলে রাতে হাঁকতে গেছিলাম কিনা, তখন দেখি আপনি পড়ে আছেন। আপনার বুকের পকেটে থাকা চিঠিটা দেখে বুঝি আপনি মরতে এসেছেন। মানে মরতে এসছি আমি? হ্যাঁ, কেয়ারটেকার মানে মন্টু সোরেন বেশ কিছুক্ষণ আবার চিন্তা করলো। ওসব ছাড়েন, ওটা পরের কথা। আগে বলেন তো, ওই জঙ্গলে তো শুয়েছিলেন কেন? আমরা তো ভাবলাম টেসে গেছেন, তাই তো সকালে তুলে এনে আর কি। আপনারা যে এই গ্রামে ভূত পুষেছেন সেটা আগে বলেননি কেন? পর্ষদে জিনিসটা জানাননি কেন? আমি তো তাহলে পর্ষদের কথা ছাড়ুন, আপনার কাছে আমার ফোন নাম্বারটা ছিল, ছিল কি ছিল না? ছিল। তো আপনি আমাকে ফোনটা করলেন না কেন? এসব হচ্ছে জানলে আমি দিব্যি কেটে বলছি কোনো দিন আসতাম না, কোনো দিন না। আমি বেটা কত স্বপ্ন দেখে এলাম, এই করব সেই করব, এখানে এসে দেখি আর একটু হলে একটুখানি আমি নিজেই স্বপ্ন হয়ে যেতাম। আর শুনুন, আমি জঙ্গলে শুয়েছিলাম না, আমি আমি বাস দিয়ে নেমে আসছিলাম, একটাই তো রাস্তা। হঠাৎ দেখি বাঁশবাগানে বাঁশবাগানে একটা পেতনি দাঁড়িয়ে আছে। ওটা দেখেই তো অজ্ঞান হলাম। কোথায় আমার মুখে জল ছিটিয়ে আমার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবেন তা না, একেবারে খাটিয়া বাহিনী তৈরি, চ্যাংদোলা করে নিয়ে চললো শ্মশান ঘাটে। আরে মজা পাইছেন নাকি? সাহেব দেখল
সেই কেয়ারটেকার ঢোক গিলল, ঘাড়ের গামছা দিয়ে মুখ মুছে বলল, রাম 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 রাম। কি বলছেন মাস্টার মশাই, আপনিও ভূত দেখেছেন? আমরা তো জানতাম ওটো ছেলে ভূত বটে, এ তো মেয়ে ভূত। ছাড়ুন ছাড়ুন, আরে মালাটা দে রে, আমাদের গ্রামের নতুন মাস্টার মশাই চলে যাচ্ছে। মন্টু একটা লোকের হাত থেকে খপাত করে মালাটা ছিনিয়ে নিয়ে সাহেবের গলায় পরিয়ে দিল। আমি কোথাও যাব না। আপনারা আশ্চর্য তো, আমি এখানে বাচ্চা পড়ানোর জন্য এসেছি, পালিয়ে যাওয়ার জন্য নয়। যাই হয়েছে, আমি তো আমার দায়িত্ব ছেড়ে যাব না, কোনো মতে না। ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ যে আমার হাতে। চলুন, আমাকে আমার ঘরটা দেখান। এসব ব্যাগগুলোকে রেখে একটা স্নান করতে চাই। পুরো গায়ে পুরো গোবরের গন্ধ হয়ে গেছে। কথাটা বলা মাত্রই মন্টু সঙ্গে সঙ্গে সাহেবের হাত থেকে ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে নিজের কাঁধে নিয়ে হাঁটতে থাকলো। এই স্যার 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 স্যার, আসেন 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 মাস্টার মশাই আসেন। আরে ও উলুধ্বনি দে রে, এই প্রথম কোন মাস্টার মশাই থাকবো বলছে রে। কতদিন দেখতে পারে এটাই দেখার। লোকটা তো ভালো মনে হচ্ছে, টিকে গেল তো ভালো। মন্টুদা কিছু বললেন? না 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 না, আসেন আসেন, এসে গেছি প্রায়। সাহেব চারিপাশে তাকিয়ে তাকিয়ে হাঁটতে থাকলো। কাল যে গ্রামটাকে এত ভয়ানক মনে হয়েছিল তার, সেটা যে এত সুন্দর হতে পারে সাহেব কল্পনাও করতে পারছে না। উঁচু নিচু সাইকেলের চলার রাস্তা, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছে ঘেরা এই গোটা গ্রামটা। মাঝে মাঝে টালির ছাদের মাটির বাড়ি, দূরে দেখা যায় একটা নদী। গ্রাম বাংলায় যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, সেটা শহরে কোনোদিনই সম্ভব নয়। বেশ অনেকটা চলার পর একটা পাকা বাড়ির সামনে মন্টু দাঁড়িয়ে পড়ল। এই গোটা গ্রামে এই একটাই পাকা বাড়ি, আর এটাই হলো হেডমাস্টারের বাড়ি। ভেতরে ঢুকতেই উঠোনের ডান পাশে একটা চাপা কল। মন্টু তালাটা খুলতেই ঘর দিয়ে বেরিয়ে এলো এক গুচ্ছ ইঁদুর আর ছুঁচো। আসলে অনেকদিন খোলা হয় না কেনা, তাই এরকম অবস্থা ঘরের। আপনি নিশ্চিন্তে থাকেন মাস্টার মশাই, মন্টু সরেন থাকছে, কোনো চিন্তা হবে নাই। লক্ষ্মী বাবুটি হইয়া আপনি যা বলবেন আমি তাই করব। ইস, ও বাড়ি, কি গন্ধ ঘরটায়। আরে জানলাগুলো খোলো, পুরো ইঁদুর আর ইঁদুর। ইস, এর থেকে মানুষ থাকা যাবে? শুধু ইঁদুর লয় গো বাবু, গোঘুর কিতে আর ঢোড়াও থাকে এখানে। হ্যাঁ, সাপের নাম নিচ্ছেন নাকি আমাকে গালাগালি করছেন, কোনটা? ঘরের জানলাগুলো খুলতে খুলতে মন্টু বলল, আরে আপনাকে গালি দিব কেন? আপনি এত পড়ালেখা করেছেন, আমাদের ছেলেগুলোকে পড়াবেন, ওরা শহরে যাবে। আমাদের মতন তো আর হাড় ভাঙা কাজ করতে হবে নাই। আমাদের ইচ্ছা, জানেন তো, আমাদের এই গ্রামে উচ্চ বিদ্যালয় হবে, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এখান দিয়ে আমাদের ছেলেরা শহরের ছেলেদের টেক্কা দিবে। কত আশা, কে জানে আশা হয়েই থেকে যাবে কিনা। সাহেব মন্টুর হাত দুটো ধরে বলল, কথা দিলাম, আমি চেষ্টা করব। মন্টুর চোখটা ছলছল করে এলো। আমি এসে একটু পুরো সব পরিষ্কার করে দিচ্ছি, আপনি একটু জিড়ি গেলেন। 9টা বাজছে, স্কুলটা তো খুলতে হবে। মন্টু থমকে দাঁড়িয়ে পড়ল। স্কুলের নাম শুনে আপনি এরকম চুপ করে দাঁড়িয়ে পড়লেন কেন? স্কুলে যাব না আজকে? আজকে তো কোনো ছুটি নেই। কি করবেন গিয়ে? ওই শালা ভূত যা উপদ্রব শুরু করে দিয়েছে, কেউ তো যায়নি ওই স্কুলেতে। 7 বছর বন্ধ আছে ওই স্কুলটা। কি আর করবেন, এসেছেন আরাম করে কাটান।
মাইনে পান, বউ বাচ্চা নিয়ে এসে এখানে শান্তিতে থাকুন। গ্রামের শিক্ষিত লোকের বড় অভাব গো বাবু, আপনি থাকলে উপকারী হবে। কি বলছেন? 7 বছর স্কুল বন্ধ? আপনারা এই বিষয়টা পঞ্চায়েতে বলেননি না? বাচ্চাগুলো তো সব শেষ। আমি তো পঞ্চায়েত প্রধান মাস্টার মশাই, অনেক চিঠি লিখেছি, পাহারা দিতে, রক্ষণাবেক্ষণ করতে, স্কুলটা চালানোর জন্য ওই যেন কি বলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কিন্তু কোনো উত্তর পাইনি। কে দেখবে এই ওজপাড়া গায়ের ভবিষ্যৎ? কার এত ভাবার সময় আছে? সাহেব ভারী চিন্তায় পড়ল। কেমন যেন একটা আত্মগ্লানি তাকে চেপে ধরল। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার। ভূত থাকলে তান্ত্রিক বা ওঝা ডাকেননি কেন? তান্ত্রিক কেউ ধারে ঘাসে না ওটর। একবার হয়েছে কি, ক্লাস চলাকালীন ছাদ পড়ে মাস্টার বাচ্চা কাচ্চা মরে যায়। তারপর থেকে তো আর কোনো বাবা মা তার ছেলেকে এই স্কুলে পাঠায় নাই। ওই পাশের গ্রামের মহাজন চাঁদা তুলে পূজা করিয়ে ওই স্কুলটাকে বন্ধ করাইছে। ভূতে বাচ্চা মেরেছে, এবার আছে বাচ্চা ভূত। ওই স্কুল ঘরটাকে ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছে মহাজন। খুব ভালো মানুষ বটে, গ্রামের উপকারের সময় সব সময় এগিয়ে আসেন উনি। তাও বলে স্কুলটাকে বন্ধ করে দেবে? এত সাহস! আপনাদের মহাজনের বাবার স্কুল নাকি এটা? হ্যাঁ, আপনি ভূতে বিশ্বাস করেন? আমি কাল রাতে একটু চমকে গেছিলাম ঠিকই, কিন্তু সত্যি বলতে আমার ভূতে বিশ্বাস নেই। আমি বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তককে বহুদূর। কিন্তু মাস্টার মশাই, আমি কথা দিলাম, স্কুল চালু হলে আমার নাতনিকে আমি আগে পাঠাবো। ওর যে ডাক্তার হওয়ার খুব শখ আছে। ওসব ছাড়ুন তো, একটু জিরিয়ে এলেন। কথাটা বলে সেই কেয়ারটেকার চলে গেল। মাথার উপরে না ঘোরার মতোই একটা অতি পুরনো পাখা ঘুরছে। ধুলোবালি পরিষ্কার করে সাহেব চৌকিতে বসে পড়ল। ওরে বাবারে, পেটটা কি জন্য মোচড় দিচ্ছে। এসব ভূত প্রেতের মাঝে কোথায় যাব জিজ্ঞেস করলাম না। ও বাবারে। হঠাৎ সাহেবের কানে একটা আওয়াজ এলো। কি রে, ঘাটটা মটকাবো? সাহেবের গলা শুকাতে থাকলো। এই রে, এই তো বললাম ভূতে ভয় পাই না। ঝাড়ি শুনে ফেললো নাকি? সাহেব দেখল ঘরের দেওয়ালের পেছন থেকে একটা মেয়ে উঠে ঘরের ভেতরে ঢুকে এলো। সাদামাটা গ্রামের একটা মেয়ে, দেখতে খুবই সুন্দর মেয়েটাকে। চাপা গায়ের রং, কি মিষ্টি তার মুখ। কি ভিতুরে বাবা শহরের বাবুরা, আমার মতো হবেন, ভূতের মুন্ডু ভেঙে ফুটবল খেলবো। সাহেব রেগে গেল। এরকম দাঁত বার করে নাকে নাকে কথা বলে বাচ্চাদের মতন মস্করা করছেন কেন? ধাঁড়ি মেয়ে একটা। আহারে, করবো না? আপনি তো কাল রাতেও জঙ্গলে আমাকে দেখে পেতনি ভেবে অজ্ঞান। একদম চুপ, একদম হাসবেন না। অত রাতে জঙ্গলের মধ্যে করেছিলেনটা কি? হ্যাঁ, ওরকম দেখলে যে কেউ পেতনি ভাববেই, একেবারে পেতনি। সেই মেয়েটা নিজের অন্যটাকে কোমরে বেঁধে এগিয়ে এলো সাহেবের সামনে। এখানে এরমই হয় বুঝলেন। আপনিও একটু পরে জঙ্গলে যাবেন, চিন্তা করছেন কেন? তাছাড়া আপনার উপায়ও নেই। আরে আপনি তো বাঁচিয়ে দিলেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসছি আমি। সাবধানে যান, নদী আছে, ভুলে যাবেন না আবার। আপনি আসুন, আমি আপনার ঘরটা গুছিয়ে দিচ্ছি।
সেই মেয়েটা সাহেবের সব জিনিসপত্রগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে দিল। অনেকটা সময় পেরিয়ে গেল। সাহেব ঘরে ফিরল। শান্তি। বুঝলেন তো, নদীর জলটা কিন্তু দারুণ, শরীরের সব ক্লান্তি দূর। এ কি, আপনি তো এই ভাঙা পরিত্যক্ত বাড়িটাকে প্রাসাদ বানিয়ে ফেললেন। ঘরটার চারিপাশে দেখে সাহেব বলল কথাটা। আমি সব পারি। আপনার নামটাই তো জানা হলো না। আমি শ্রাবণী হালদার, লোকে আমাকে ভালোবেসে ঘুড়ি বলে। বাবা, খুব ভালো নাম তো। তো সারাদিন কি উড়ে উড়েই বেড়ান নাকি? ঘুড়ির হাসি পেল না। সে চুপ করে দাঁড়িয়ে থাকলো। জানেন তো, ওড়ার সুযোগ পেয়েছিলাম অনেক, কিন্তু আমি উড়িনি। আমার এই গ্রামটাকেই ভালো লাগে, এখানেই জন্ম, আর এই গ্রামেই আর গ্রামের জন্যই আমি মরতে চাই। স্কুলটা বন্ধ হয়ে গেল, তারপর শহরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম বটে, কিন্তু যাইনি। আশায় বসে আছি আমাদের এই গ্রামের বাচ্চাগুলোর ভবিষ্যতের দিকে তাকিয়ে। টুকটাক বাড়ি গিয়ে পড়াই সবাইকে, পরীক্ষা না হোক, সাধারণ জ্ঞানটা তো লাগবেই, কি বলেন? সাহেব ঘড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। বাহ, দারুণ। এসব বাচ্চা পড়ানো কাজ আর কজনই করে। সবাই তো বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চায়। মাইনে কত পান? আমি শিক্ষিত। আমার বাবা আমাকে পড়িয়েছে পাশের গ্রামে অনেক টাকা দিয়ে, আর আমি চাই যাতে সমস্ত বাচ্চারা আমার মতোই শিক্ষা পাক। টাকা পয়সা তো আসবে যাবে, আমার কি, আমি তো ছোট থেকেই কাঁচা পেঁয়াজ আর ভাত খেয়েছি, এখনো তাই। জানেন তো, স্কুলটাকে পুনরায় চালানোর অনেক চেষ্টা করেছি, প্রশাসন জানেই না যে স্কুল বন্ধ। আমি শিক্ষা পর্ষদের চিঠি অবধি দিয়েছি, কিন্তু পাশের গ্রামের একটা মহাজন, তার অনেক ক্ষমতা, সে কিছুতেই স্কুলটা চালু করতে দেয় না। সে বলে ভূতের স্কুল চালিয়ে কি লাভ। এত রাগ হয় না লোকটার উপর। মদ গাঁজার ঠেক করেছে সব জায়গাতে, শিক্ষিত হলে দাপট চলে যাবে কিনা, তাই তো এই হাল। আর দিন আনি দিন খাই সব পরিবার, কি করে বাইরে পড়াবে বাচ্চাদের? আমি যতটুকু পারি ঠোঙা বানিয়ে বিক্রি করে সাহায্য করি। কথাটা বলে ঘুড়ি আবার বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। আপনি এখানে কেন এসেছেন? আমি হজমি বিদ্যালয়ের হেডমাস্টার। ঘুড়ি চমকে গেল। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি ওই ভুল করে ভয় দেখিয়ে, মানে সরি স্যার। আরে ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। অবশ্য আমার এই গ্রামটা ঘুরে দেখার জন্য একটা মানুষ প্রয়োজন ছিল। আপনিই পারেন সেটা। কে, আমাকে গ্রামটা দেখাবেন তো? বেশ লাজুক গলায় ঘুড়ি বলল। হ্যাঁ নিশ্চয়ই। ইস, দেখেছেন তো, আপনাকে খাবার জন্যই বললাম না। সূর্যি যে মাথার ওপর, আমার ঘরে নিমন্ত্রণ থাকলো, আসবেন কিন্তু খেতে দুপুরে। ঠিকানা? মেয়েটা সাইকেল নিয়ে যেতে যেতে বলল। বলবেন ঘুড়ি দিদির বাড়ি, সবাই দেখিয়ে দেবে। সাহেবের মুখে হাসি ফুটে গেল। মেয়েটা এত বকবক করে, কিন্তু তাও সে একটা কথাও ভুল বলে না। দুপুরে ঘুড়ির বাড়িতে খাওয়া দাওয়া সেরে গ্রামের শেষ প্রান্তে একটা পুকুরের সামনে একটা চায়ের দোকানে তারা দুজন বসলো। মহেশ কাকা, দুটো চা আর দুটো সিঙ্গারা দেবে তো, চাটনি দিও। হেডমাস্টার এসেছে গো তোমার দোকানে, হেডমাস্টার। স্কুলটা আবার চালু করব, দেখো তোমার মেয়েটা পড়তে পারবে। নমস্কার। লোকটা হেসে 2 কাপ চা আর সিঙ্গারা বাড়িয়ে দিল। ঘুড়ি সাইকেলটাকে দোকানে হেলান দিয়ে লাগিয়ে হেঁটে হেঁটে সামনের একটা বাঁশের বেঞ্চে বসে পড়ল। গরম সিঙ্গারায় কামড় দিয়ে সাহেব বলল, বাহ, সিঙ্গারাটা তো বেশ সুন্দর। এই গ্রামটাও সুন্দর, মানুষগুলোও সুন্দর, বাচ্চাগুলো।
খালি ওদের ভবিষ্যৎটা একদম অন্ধকার। আচ্ছা, আপনি কিছু করুন না, আপনার তো অনেক দূর অবধি হাত, আপনি হেডমাস্টার, এই কথাটা উপর মহলে তুলুন। সাহেব অনেকক্ষণ চুপ করে থাকলো। আমিও তো ওটাই চাই ঘুড়ি, তুমি সাথ দিলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। মানে আপনি এত ভালো সিঙ্গারা খাওয়ালেন, ভুল করে তুমি বলে ফেললাম, কিছু মনে করবেন না। তুমিটাই তো ভালো লাগছে মাস্টার মশাই। বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। ঘুড়ি, একটা কথা বলো তো, স্কুলে কি সত্যিকারে ভূত আছে? না তোমার কি মনে হয়? এই গ্রামে যা বুঝলাম শিক্ষিত মানুষ খুব একটা নেই, তো তোমার কি মনে হচ্ছে, সত্যিকারে কি গ্রামে ভূত আছে? ধুস, ভূত আবার হয় নাকি? কুসংস্কার, শিক্ষার অভাব, সেটাই তো ভূত। আমাদের গ্রামের সব সরল মানুষ, তাই ভূতের ভয় দেখানো সবচেয়ে সোজা। এই শয়তান মহাজনটাই এসবের গোড়াতে আছে, দেখে নিও তুমি। তারা বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। পুকুরের ওপারে ঘরের পেছনে সূর্যটা আস্তে আস্তে লুকিয়ে পড়ছে। আমি কিছু ঠিক করতে পারছি না, কি করা যায় বলো তো? এর আগে কোনোদিন এই গ্রামে টিচার আসেনি? আসে, ওই দিন 2-5, তারপর ভূতের খেদানোতে পালিয়ে যায়। তবে তুমি প্রথম মাস্টার যে এখানে এখনো আছো, কিন্তু কদিন। হ্যাঁ, তুমিও তো চলেই যাবে। আমি ভীতু নই, আমার সিদ্ধারা অনেক শক্ত। আমি মুচকাবো তবু ভাঙবো না। আমি তোমায় কথা দিলাম, এই স্কুল আমি চালু করবই, তাতে মরতে হলেও মরে যাব। সাহেব নিজের ব্যাগ থেকে একটা খাতা বের করে একটা পাতা ছিঁড়ে তাতে কিছু লেখা শুরু করলো। কি লিখছো সাহেব? এটা চিঠি, এটা শিক্ষা পর্ষদের কাছে যাবে। এতে আমি সব সমস্যার কথাই লিখে দেব, সাথে অনুরোধ করব পুলিশ প্রশাসন পাঠাতে। আর এটাও লিখব, অতি শীঘ্রই এই স্কুলে মাস্টারদের ফিরিয়ে দেওয়ার জন্য। শুধু তাই নয়, এই প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয় করার জন্য তারও অনুরোধ আমি জানাবো। আমি স্কুল চালাবো, তুমি খালি কাল আমাকে ডাকঘর অব্দি নিয়ে যেও তোমার সাইকেলে। আমার তো চেনা নয় জায়গাটা, সাথে নেটওয়ার্ক নেই যে আমি মেল করে দেবো। দেখবে সময় লাগবে, কিন্তু আমার চিঠির উত্তর ঠিক দেবে পর্ষদ। ডাকঘর? ডাকঘর কেন? সে তো অনেক মাইল পথ। আমার তো চিঠি দেওয়ার হলে পাশের গ্রামে একটা দালাল আছে, ওকে দিয়ে দিই। ওর তো অনেক চেনা জানা, ও ঠিক পৌঁছে দেয়। সাহেব উঠে দাঁড়িয়ে পড়ল। তার মানে গোড়াতেই গন্ডগোল। আদেও সেই চিঠি ঠিক জায়গায় পৌঁছায় না ঘুরি। আমি এই চিঠি ডাকঘরেই দেব, তাতে আমাকে যত দূর যেতে হয় আমি যাব, কিন্তু আমি কোনো আলতু ফালতু লোকের হাতে এই চিঠি দেব না। এই কথা তুমি আর আমি ছাড়া অন্য কেউ যাতে জানতে না পারে। ঘুড়ি উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রাতে সাহেব নিজের ঘরে এসে ঘুড়ির দেওয়া খাবার খেয়ে চৌকিতে শুয়ে পড়ল। কাল রাতে ঘুম হয়নি। আজ এত কিছু জানার পর শরীরটা আর চলছে না তার, মনটাও ঠিক নেই। সাহেব শুয়ে সিলিংয়ের ফ্যানটার দিকে তাকিয়ে থাকলো। বিকট রকম আওয়াজ করে ফ্যানটা ঘুরছে। আস্তে আস্তে তার চোখ লেগে যায়। হেডমাস্টার মশাই, ও হেডমাস্টার মশাই, আমার পেন্সিল বক্সটা দিয়ে দিন না, আমার খুব কষ্ট হয়েছিল। ও হেডমাস্টার মশাই। সাহেব দেখতে পাচ্ছে তার চৌকির ডান পাশে দাঁড়িয়ে একটা বাচ্চা মেয়ে কথা বলছে।
সাদা ফ্যাকাশে তার গায়ের রং, চোখের তলায় কালি, এলোমেলো তার চুল, আর করুণায় ভরা তার মুখ। কে কে সাহেব তাড়াহুড়ো করে চৌকি দিয়ে উঠে বসল। ঘড়ির দিকে তাকালো, রাত 2টো। সে উঠে চারিপাশে দেখল, কই কেউ তো নেই। দরজা ভেতর দিয়ে বন্ধ, গোটা শরীর ঘামে ভিজে গেছে তার। সারাদিন এত কিছু শুনেই হয়তো সে এইরকম স্বপ্ন দেখল। পরের দিন সকাল হতেই সাহেব আর ঘুড়ি বেরিয়ে পড়ল ডাকঘরের উদ্দেশ্যে। সাহেব ঘুড়িকে সাইকেলের পেছনে বসালো আর নিজে সাইকেল চালাতে থাকলো। ঘুড়ি আঙুল দিয়ে দিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে থাকলো। মাইল 4 কি 5 চলার পর তারা পৌঁছালো সেই ডাকঘরে। চিঠি জমা দিয়ে বাড়ি ফিরল তারা। বাড়ি আসতে আসতে সন্ধে নেমে যায়। তারা আবার কালকের মতো পুকুর পাড়ে এসে বসল। ঘুড়ি কটা নুড়ি পাথর তুলে জলে ছুঁড়তে ছুঁড়তে বলল, মাস্টার মশাই, জানো তো, আমার মন বলছে এবার ভালো কিছু একটা হবে। এর আগে কত হেডমাস্টার এসেছে আর গেছে, তোমার মতো এতটা উৎসাহের সাথে আর জোর দিয়ে কেউ কাজ করেনি। জানো, কাল একটা স্বপ্ন দেখলাম। একটা বাচ্চা মেয়ে, ওই ক্লাস 1 কি 2 এ পড়ে, বয়সটা ঠিকঠাক বুঝতে পারলাম না। আমাকে বলছে পেন্সিল বক্স দিতে, আরও কিছু ভাঙাচোরা কথা। ও আপনার মনের ভুল মাস্টার, অত ভাবলে বা শরীর খারাপ করবে, বুঝলেন? দিদি দিদি আমার পড়াবে না? কোথায় গেছিলে? তুমি যেতে পড়িয়েছিলে যেতে পড়ছিলাম। একটা বাচ্চা ছুটে এসে ঘুড়িকে জড়িয়ে ধরে বলল কথাটা। না রে, তোদের হেডমাস্টার এসেছে তো, আজ থেকে তিনিই তোদের পড়াবেন। দুষ্টুমি করবি না কিন্তু, খুব বকবো। উনি আমার থেকে অনেক ভালো পড়াবেন। যা, তোরা আমার ঘরে গিয়ে অপেক্ষা কর, যা যা। সেই বাচ্চা মেয়েটা খুশি হয়ে হাসতে হাসতে চলে গেল। সাহেবের চোখটা জলে ভরে গেল। আরে কত স্বচ্ছ মনটা, পড়তে চায়। আমরা ছোটবেলায় সুযোগ পেয়েও পড়তাম না, কিন্তু এদের কাছে সুযোগ নেই। এদের এই পড়ার ইচ্ছা, এগিয়ে যাওয়ার ইচ্ছা দেখি তো আমার সব ক্লান্তি দূর। ঠিক আছে, আমি আসি। সাহেব উঠে যেতে যেতেও ফিরে এলো। আচ্ছা বলছি, রাতে পড়ানোর পরে আমার সাথে একবার দেখা করো, কেমন? দরকার আছে। পড়াতে পড়াতে রাত 9টা। ঘুড়ি সাহেবের সামনে এসে দাঁড়ালো। বলো কি হুকুম? একবার স্কুলটায় যাবে নাকি? ঘুড়ির গা দিয়ে ঠান্ডা বাতাস নেমে গেল। হ্যাঁ, পাগল নাকি? আরে ভূত নেই মানলাম, কিন্তু ছাদ ফেলে খুন হয়েছে ওই স্কুলে। কিছু তো ঠিক নেই। সকালে যাব, আমি তোমার কিছু ক্ষতি করতে দেব না। সাহেব ঘুড়ির সামনে এসে দাঁড়িয়ে দুটো হাত ধরে বলল, আমাকে তুমি বিশ্বাস করো? তাহলে চলো। আরে কিচ্ছু হবে না। একটা কথা আমার মন দিয়ে শোনো, সকালে যেটা দেখবো সেটা সবাই দেখে, কিন্তু রাতে গেলে আসল জিনিসটা বোঝা যাবে। ঘুড়ি এবার উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারা লুকিয়ে লুকিয়ে সবার চোখের আড়ালে এসে দাঁড়ালো স্কুলের গেটটার সামনে। গেটে একটা
জং ধরা তালা। ভেতরে ঢুকবো কি করে? আমার পিঠে চেপে ঝাঁপিয়ে ভেতরে ঢুকো, খুব সাবধানে, পায়ের আওয়াজ যাতে না হয়। ঘুড়ি সাহেবের কথা মতো ভেতরে ঢুকল। সাহেবও এক লাফে ভেতরে ঢুকল। চারিপাশটা ভালো করে দেখে পা টিপে টিপে তারা এগোতে থাকলো। চাঁদের আলোয় বেশ স্পষ্ট চারিপাশ। প্রথম ক্লাসরুমটায় তারা ঢুকল। গোটা ঘরটায় মাকড়সার জাল, স্যাঁতস্যাঁতে পচা দুর্গন্ধ। সমস্ত বেঞ্চগুলো উল্টানো, যেন তাণ্ডব হয়েছে এখানে। তারা সেই ক্লাসরুম দিয়ে বেরিয়ে পরপর আরো কটা ক্লাসরুমে ঢুকল। না, কোনো ভূত প্রেত নেই। তারা হেঁটে হেঁটে বারান্দায় এসে দাঁড়ালো। ডান পাশে একটা দেওয়াল। রাস্তা আটকে এই দেওয়াল তৈরি করার কারণ তারা বুঝতে পারল না। এটাই কি তবে সেই মহাজনের তৈরি করা দেওয়াল, যেটা দিয়ে সে নাকি ক্লাসরুমের ভেতরে ভূত বন্দি করে ঢালাই করেছে? এটা কি সত্যি সেই কারণে তৈরি করা, নাকি কোনো সত্যি লুকানোর জন্য এটা তৈরি করা? তারা সিঁড়ি ধরে উপরে উঠতে যাবে, কিন্তু তখনই ঘুড়ি চিৎকার করে উঠল। মাস্টার মশাই, সাবধানে! সাহেব কিছু বুঝে ওঠার আগেই মাথায় একটা জোরে আঘাত পেল। সে মাটিতে আছড়ে পড়ল। তার মাথা দিয়ে গল গল করে বেরিয়ে আসছে রক্ত। ঘুড়ির চিৎকারে আশেপাশের বাড়ির লোকেরা এসে পড়েছে। সাহেবকে কিছু করে তুলে গ্রামবাসীরা তার ঘরে পৌঁছে দিল। পরের দিন সকাল। সাহেব চোখ খুলেই দেখল ঘুড়ি তার পায়ের কাছে বসে কাঁদছে। আরে ঘুড়ি, আরে তুমি কাঁদছো কেন? সাহেবের কথাটা শুনেই ঘুড়ি মুখটা ঘুরিয়ে নিল। সাহেবের সাথে কোনো কথাই বলতে চায় না সে। সাহেব বিছানা দিয়ে ওঠার চেষ্টা করল। একদম উঠবে না, শুয়ে থাকো। বাবা, এত রাগ! সাহেব হাত দিয়ে ঘুড়ির চোখের জল মুছে দিল। একদম ছোবে না আমার। আরে হয়েছেটা কি? কাঁদছো কেন সেটা তো বলো। তোমাকে বারবার বারণ করলাম যে যেও না, তাও গেলে। দেখলে তো কত বড় বিপদ হতে পারতো। তোমার কিছু হলে আমার কি হতো? আমরা এত স্বপ্ন দেখলাম, সাথে আমি আরো কত স্বপ্ন সাজিয়েছি। সবটা তো একেবারে শেষ হয়ে যেতে পারতো। সাহেব ঘুড়িকে আর কিছু বলতে দিল না। সে ঘুড়িকে জড়িয়ে ধরল। আরে চুপ চুপ, কাঁদতে নেই। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে? আমাদের তো যুদ্ধ শেষ হয়নি, সবে অর্ধেক পথও অতিক্রম করিনি। ওঠো, কাঁদতে নেই। কিছুক্ষণ পরে মন্টু সরেন ঘরে ঢুকে এলো। মাস্টার, ও মাস্টার, আপনি এত পানে ঝুঁকি নিচ্ছেন কেন? লাগবে কি নাই আমাদের গ্রামবাসীর শিক্ষা? আপনার মতো মানুষকে আমরা হারাতে পারবো কি নাই? স্কুল খুলবে কি নাই? তো খুলতে হবে কি নাই? আর ঘুড়ি, তোর বুদ্ধি নাই? তুই বাবুকে নিয়ে যাচ্ছিস রাত্রের বেলায়, জানিস না ভূত আছে কোন? ব্যাস, আর না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভূত নেই। আর আমি এটাও বলছি, আমি দুর্গাপুরের তার কাটা মাল। একবার যদি আমার মটকা ঘুরে যায়, আমি থামি না। আজকে স্কুল চলবে। চাবিটা দিন। না দেবো নাই, আমি এই অনর্থ হতে দেবো নাই। ইটস এন অর্ডার। চাবিটা দিন। মন্টু সরেনের হাত থেকে চাবিটা সাহেব প্রায় ছিনিয়ে নিয়ে
ঘুড়ি আর সাহেব স্কুলের সামনে এসে পৌঁছালো। গেটের তালাটা খুলে তারা ভেতরে ঢুকলো। দুজনে মিলে পুরো জায়গাটাকে পরিষ্কার করে ফেললো তারা। তারা এগিয়ে গেল ঘন্টা ঘরের দিকে। হাতুড়ি তুলে সাহেব বাজালো স্কুলের ঘন্টা। ফাঁকা স্কুলটা গম গম করে উঠল সেই আওয়াজে। সাহেব একটা রুমে ঢুকে বেঞ্চগুলোকে ঠিক করে ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে চক আর ডাস্টার নিয়ে বসলো। এবার শুধু অপেক্ষা, বাচ্চাদের আসার। 2 ঘন্টা পেরিয়ে গেল, না কেউ এলো না। মাস্টার মশাই, চলো বাড়ি ফিরে যাই। তোমার শরীরটাও তো ভালো নেই, মাথাটাতে তো গভীর ক্ষত আছে। চলো, আবার কাল চেষ্টা করব। চলো। চল তাই করি। তারা বাইরে বেরিয়ে গেটে তালা দিতে যাবে, ঠিক তখনই পেছনের দিক থেকে একটা আওয়াজ এলো। মাথার মধ্যে চলে যাচ্ছেন, আমাদের পড়াবেন না? কথাটা শুনেই সাহেবের চোখ দিয়ে জল গড়িয়ে এলো। সাহেব পেছনে ঘুরল, দেখল মন্টু সরেন তার নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আরো অনেক বাচ্চা। নিশ্চয়ই, আয় তোরা, আয়। 7 বছর পর সেই প্রথম হজমি প্রাথমিক বিদ্যালয়ে হলো ক্লাস। গ্রামের সবাই মিলে গোটা স্কুলটাকে পরিষ্কার করে ফেলল। দিনটা ভালো কাটলো তাদের। বিকেলবেলায় সাহেব আর ঘুড়ি আবারও এসে বসল পুকুর পাড়ে। হঠাৎ লাঠিধারী 10-12 জন ঘিরে ফেলল তাদের। তাদের মাঝে তাদের সর্দার বেরিয়ে এলো। ওই সেই বলেছিলাম না পাশের গ্রামের মহাজনের কথা, সেই। নমস্কার মাস্টারমশাই। নমস্কার, বলুন। আর কি বলবো, যেটা শুরু করেছেন সেটা কি খুব ভালো করছেন? আমি কোনটা খারাপ করলাম? শিক্ষা দিয়ে কেন? বাচ্চাগুলোকে আপনার মতো অশিক্ষিত বানালে কি ভালো হতো? এই এই দেখো কাণ্ড, চ্যাটাং চ্যাটাং কথা বেরোচ্ছে। শোন মাস্টার, আজ তুই যেটা করলি স্কুল চালিয়ে, তুই এই গ্রামের ভূতেদের রুষ্ট করলি। আগে এক মাস্টার এরকম চেষ্টা করেছিল, তখন বেচারা কত বাচ্চা মরেছিল। এবার কটা? 1, 2, 3, 4, 5, 6 নাকি সব? সাহেব সেই লোকটার সামনে এগিয়ে এলো এবং তার চোখে চোখ রেখে বলল, একটাও না। এবার মরলে সেটা তুই, আর কেউ না। গ্রামবাসীদের সরল পেয়ে অনেক বোকা বানিয়ে নিয়েছিস, কিন্তু শিক্ষার কাছে তুই হারবি। জেনে রাখ, শুধু একটা প্রমাণ পাই, তারপর প্রশাসন তোর পিঠের চামড়া তুলতে জানে। আমি আবার কি করলাম? কিন্তু করব। তোকে গ্রামবাসীরা বিশ্বাস করে, বাচ্চা মরলে তোকে ছেড়ে দেবে তো? যদি একটাও বাচ্চা মরে মাস্টার, তোর হাত পা ভেঙে এই পুকুর পাড়ে পুঁতে রাখবো। বলে লোকটা আর তার লেঠেল দল চলে গেল। ঘুড়ি সাহেবের দিকে ঘুরে বলল, তুমি চলে যাও সাহেব, তুমি চলে যাও, এরা মেরে ফেলবে। আমি তো তোমাকে বলতাম এসব এদের করা, আমরা পারবো না লড়তে। তুমি চলে যাও, আমি ঠিক সামলে নেব নিজেকে আর বাচ্চাদের। তুমি চলে যাও সাহেব। আমি কোথাও যাব না। আমি এখানে আসার আগে আসতে চাইছিলাম না, কারণ কোনো উদ্দেশ্য ছিল না আমার। এখন আছে, বাচ্চারা আছে, তুমি আছো।
আমার আমার গোটা গ্রাম, এত বড় পরিবার আছে, পরিবার ছেড়ে তো আমি যাব না। এত ভালোবেসে ফেলেছ এই কদিনে? শুধু তোমায় না, এই গ্রামকে, এই মানুষগুলোকে, বাচ্চাগুলোকে, এই ফুল পাতা হাওয়া, সব কিছুকেই আমি ভালোবাসি। আমি কোথাও যাব না। আমি মরে গেলেও এই স্কুল আর বন্ধ হতে দেব না। মরবে তোমার শত্রু। কটা দিন পেরিয়ে গেল, সাহেব স্কুলটা বন্ধ করতে দেয় না। রোজ সেখানে সাধারণভাবে প্রার্থনা সঙ্গীত ও ক্লাসের ঘন্টা বাজে। স্কুলের বাচ্চাদের হাসি খুশি ও খেলার আওয়াজ রোজ ওঠে স্কুল দিয়ে। কটা দিন ও কটা মাস পেরিয়ে গেল। হঠাৎ একদিন একজন পোস্টমাস্টার এসে সাহেবের হাতে একটা চিঠি দিয়ে চলে গেল। স্কুলে পড়িয়ে নেওয়ার পর সাহেব সেই চিঠিটা খুলল, আর খুলতেই তার মুখে হাসি ফুটে গেল। ঘুড়ি, আমরা পেরেছি। শিক্ষা পর্ষদ অবধি আমাদের কথা পৌঁছে গেছে। তারা সমস্ত কিছু খুঁটিয়ে দেখার জন্য পুলিশ দেবে, আর সব থেকে ভালো ভালো শিক্ষক শিক্ষিকা। সাথে দেখো, হাই স্কুল বানানোরও কথা বলেছে পর্ষদ। আমরা পেরেছি, আমরা পেরেছি। তোমার আমার এই গ্রামবাসীর সবার স্বপ্ন সার্থক। সাহেব ঘুড়িকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সাহেব, তুমি পেরেছো। এত বছর যেটা করতে পারেনি কেউ, সেটা তুমি করে দেখিয়েছো। এই খবরটা গ্রামের সবাইকে জানাবো। আমরা পেরেছি, আমরা পেরেছি সাহেব। ঘুড়ি সেই চিঠিটা নিয়ে সাইকেলে চেপে বেরিয়ে গেল। তারপর ঘুরতে থাকলো গোটা গ্রাম, আর বলতে থাকলো, এই গ্রামে আর কোনো ভয় নেই। পর্ষদ চিঠি দিয়েছে। আমাদের হেডমাস্টার মশাইয়ের কথায় পর্ষদ স্কুল সংস্কার, শিক্ষক পাঠানো, শৌচাগার নির্মাণ এবং উচ্চ বিদ্যালয় নির্মাণের কথা দিয়েছে। সবাই এবার নিশ্চিন্তে বাচ্চাদের পাঠাতে পারো। গ্রামের সবাই দল করে সাহেবের ঘরের সামনে এলো। মন্টু সরেন এগিয়ে এলো। সাহেবের সামনে এসেই তার পা ধরার জন্য হাত বাড়িয়ে দিল। আরে, এ কি করছেন? আপনি আমার থেকে অনেক বড়। না মাস্টার, আপনি সবার থেকে বড়, শিক্ষা সবার বড়। আপনি নিজের কথা রেখেছেন মাস্টার। আমাদের ছেলেপুলেগুলো এবার মানুষের মতো মানুষ হবে। আপনি আমাদের কাছে ভগবানের চেয়ে কম লন মাস্টার। সাহেব মন্টুদাকে জড়িয়ে ধরল। গ্রামবাসীরা সবাই খুশি, বাচ্চারা আনন্দে আত্মহারা। হঠাৎ সাহেবের দৃষ্টি আকর্ষণ করল দূরের একটা নারকেল গাছ। এই ভরা দুপুরে একটা লোক কম্বল গায়ে জড়িয়ে কিছু দেখার আর শোনার চেষ্টা করছে। সাহেবের চোখে চোখ পড়তেই সেই লোকটা ছুটে পালিয়ে যায়। সেদিন বিকেলে সাহেব আর ঘুড়ি আবারও এসে বসলো পুকুর পাড়ে। মাস্টার মশাই, তাহলে সবটা ঠিক হয়ে গেল বলো? আর বিপদ নেই? সাহেব উঠে দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, না ঘুড়ি, বিপদ কমেনি। মরার আগে মরণ কামড়টা কেউ একজন কামড়াবেই। আমাদের খুব সতর্ক থাকতে হবে। ওর কামড়ানোর আগেই ওর বিষ দাঁত ভেঙে ফেলতে হবে। প্রশাসন না এসে পৌঁছানো অবধি বাচ্চাদের রাতে বের করা যাবে না বাড়ি দিয়ে, কিছুতেই না। আমার মন বলছে ওই মহাজন আবার কোনো বাচ্চাকে মেরে ফেলতে চাইবে, আর স্কুলটা বন্ধ করার শেষ চেষ্টা সে করবেই। তাহলে তাহলে কি করবে? না না, কিছু হতে দেব না বাচ্চাগুলো, কিচ্ছু হতে দেব না। সাহেব ঘুড়ির দিকে ঘুরে বলল,
কেন মহাজন স্কুলটা চালু করতে দেবে না? কেনই বা সে বাচ্চাদের মারতে চায়? এর উত্তর আমার কাছে নেই। খালি একবার হাতে প্রমাণ পাই, আমি ওকে ছাড়ব না। কিন্তু লোকটা এত চালাক, কোনো প্রমাণ সে রাখেনি। না সাহেব, অসৎ লোক যতই চালাক হোক না কেন, ও কোনো না কোনো ভুল ঠিকই করেছে। হে ভগবান, কিছু একটা করো, এই বাচ্চাগুলোকে বাঁচিয়ে নাও তুমি। রাত গভীর হতে থাকল। সাহেব গ্রামের সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে বলে দিল যাতে কেউ নিজেদের বাচ্চাদের রাতের বেলায় বাড়ির বাইরে না বের করে, আর সবাই যাতে সুরক্ষিত স্থানে থাকে। ঘুড়ির বাড়িতে রাতের খাওয়া দাওয়া শেষ করে একটা নতুন ব্যাটারিওয়ালা টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল। কোথায় যাচ্ছ? প্রমাণ জোগাড় করতে। দিনের আলোতে প্রমাণ স্পষ্ট নয়, কিন্তু রাতে সেটা জ্বলজ্বল করে। সাহেব আর কোনো কথা বলল না। ঘুড়ির সাইকেলটা নিয়ে টর্চটাকে সামনে রেখে গোটা গ্রামটা ঘুরে ঘুরে সে পাহারা দিতে থাকল। ঘুরতে ঘুরতে স্কুলের গেটের সামনে এসে পৌঁছালো। তার মন করল একবার ভেতরে ঢুকে দেখার। সেই মতো মেন গেটের তালা খুলে টর্চটাকে সামনে ধরে ভেতরে যেতে থাকল। চারিপাশ টর্চ ঘুরিয়ে দেখল সে, না, কেউ নেই। সব জায়গা একেবারে শান্ত। হঠাৎ কেউ পেছন থেকে তার জামাটা ধরে টানল। সাহেব পেছনে ঘুরল। আশ্চর্যভাবে হাতের টর্চটা নিভে গেল। চাঁদের আলোতে দেখল একটা বাচ্চা মেয়ে। মেয়েটার মুখটা কেমন যেন চেনা চেনা লাগলো তার। সাহেব কোথাও যেন দেখেছে তাকে, স্বপ্নে। হ্যাঁ, ঠিক এইরকমই তো ছিল মেয়েটার মুখটা। কিন্তু সাহেব আর বেশি কিছু চিন্তা করল না। এখন শুধু তার একমাত্র লক্ষ্য বাচ্চাটার প্রাণ বাঁচানো। এই, তুই এত রাতে স্কুলের মধ্যে কেন? বাড়ি যা। এত কেয়ারলেস কেন সবাই কে জানে? এত বার করে মানা করলাম কোনো বাচ্চাকে বাইরে না পাঠাতে। আমার বাবা মা নেই। আর তুমি চিন্তা করো না হেডমাস্টার মশাই, আমার আর কিচ্ছু হবে না। সাহেব চুপ করে গেল। আমি মাম্পি, আমি তোমার সাথে ভেতরে যাব। তুই কেন যাবি? ভেতরে ভয় আছে, যেতে নেই। তোকে আমি ঘরে ছেড়ে তারপর আমি আসি। চল। হেডমাস্টার মশাই, আমার পেন্সিল বক্সটা চাপা পড়ে গেছে, আসো না, ওটাকে খুঁজবো। সাহেবের আঙ্গুল ধরে সেই বাচ্চাটা টান দিল। সাহেবকে নিয়ে যেতে থাকলো স্কুলের ভেতরে। মাস্টার মশাই, তুমি ওই বদলোকেদের মারবে তো? ওরা আমাকে আর আমার বন্ধুদের খুব কষ্ট দিয়েছে। আমাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছিল, মা বাবাকেও মেরে নদীতে ফেলে দেয়। তুমি মারবে তো মাস্টার মশাই? ভেতরে নিয়ে যেতে যেতে মেয়েটা বলল কথাটা। তুই কার কথা বলছিস বলতো? তুমি যাকে ধরার জন্য প্রমাণ খুঁজছো তার। কথাটা শুনে সাহেব শিউরে উঠল। এই কথা তো ঘুড়ি আর সাহেব ছাড়া কেউ জানে না। তাহলে এই বাচ্চা মেয়েটা জানলো কেমন করে? কাল পুলিশ কাকুদের কাছে এই বদলোকেদের ধরিয়ে দেবে। কাল তো এসে যাবে পুলিশ কাকুরা। তুই জানলি কেমন করে? ম্যাজিক, আমি সব জানি। তুমি কি ভাবছো, কি বলবে, আমি সব জানি হেডমাস্টার মশাই। তুমি স্কুল আবার শুরু করতে কি কি করেছো আমি সব জানি। সেদিন ওই দুষ্টুরা তোমাকে মারে, আমি সেটাও জানি। আমি সব দেখেছি, তাই আজ
আমি তোমাকে লুকিয়ে নিয়ে যাচ্ছি। ওই দুষ্ট লোকেরা জানবে না এই রাস্তা। সেই বাচ্চা মেয়েটা সাহেবের হাত ধরে নিয়ে গিয়ে বারান্দার সেই বেমানান দেয়ালটার সামনে দাঁড়িয়ে পড়ল। এটা কি ভাঙো? সাহেব দেওয়ালে দুবার টোকা দিতেই বুঝতে পারল এটা কোনো সস্তার প্লাইউড দিয়ে তৈরি করা, তার উপর সিমেন্ট লাগানো, যাতে না বোঝা যায় এটা আসল না নকল। তুমি প্রমাণ খুঁজছিলে না? এর ভেতরেই আছে প্রমাণ। তুই সত্যি বলছিস? ভেতরে একটা খাতা করিয়ে পাবে। এটা ওই বদলোকটা ভুল করে ফেলে দিয়েছে এখানে, আর এখন এটাই খুঁজছে। এটা ওর হাতে পড়ে গেলে সব শেষ। আমার কথা না বিশ্বাস হলে ওই খাতা পড়ে দেখো, ওতেই সব প্রমাণ হয়ে যাবে। সাহেব দেখল মেয়েটার মুখটা শুকিয়ে গেল। মাস্টার মশাই, দেখবে একটা আমার পেন্সিল বক্স আছে ওই ভেতরে। আসলে ক্লাস চলার সময় ওই শয়তানরা ছাদটা ভেঙে আমাদের ওখানেই চেপে দেয়। আমার শখের পেন্সিল বক্সটা ওখানেই চাপা পড়ে আছে। ওটাকে নদীতে ভাসিয়ে দিও, আমি নিয়ে নেব। হাওয়ায় মিলিয়ে যেতে যেতে সেই বাচ্চাটা বলল কথাটা। সাহেবের হুঁশ ফিরল। এসব কি দেখল সে? সত্যি নাকি সবটাই তার মনের ভুল? সাহেব আবারও হাত দিয়ে দেওয়ালটা ঠুকে দেখল। এটাকে জোরে ধাক্কা দিলেই ভেঙে যাবে। সাহেব নিজের শরীরে জোর লাগিয়ে এক ধাক্কায় ভেঙে ফেলল সেই দেওয়ালটা। চারিদিকে ধুলোয় ভরে গেল। সাহেব ভেতরে ঢুকেই বুঝতে পারল এটা একটা ক্লাসরুম ছিল, যেটাকে কেউ বা কারা লোকের চোখের আড়ালে করতে নকল দেওয়াল তৈরি করে দিয়েছিল। সাহেব মাটিতে বসে হাতড়ে হাতড়ে খোঁজার চেষ্টা করল। হাতে স্পর্শ হচ্ছে বেশ কিছু কঙ্কাল। এত নিষ্ঠুর এই মহাজন! ক্লাস চলাকালীন মেরে ফেলল গোটা ক্লাসটাকে, সাথে জ্বালিয়ে দিল তাদের বাবা মায়ের বাড়িও, আর এই ঘরকে আটকে রেখে দিল ভূতের ভয় বজায় রাখতে। সত্যি তো, কত সত্য চাপা পড়ে আছে। আরও একটু হাত চালাতেই হাতে স্পর্শ হলো একটা ফাইল। না, সাহেবের কাজ এখনো শেষ হয়নি। খুঁজে খুঁজে অবশেষে হাতে পড়ল একটা পেন্সিল বক্স। সে সবকিছুকে তুলে তাড়াতাড়ি সেই স্কুল দিয়ে বেরিয়ে চলে গেল নিজের ঘরের দিকে। এই প্রমাণ কারুর হাতে লাগা যাবে না। ঘরের সামনে পৌঁছাতেই সে দেখে ঘুড়ি তার দরজার বাইরে বসে আছে। সাহেব সাইকেলটাকে দাঁড় করিয়ে ঘড়ির দিকে এগিয়ে গেল। কি হলো? এত রাতে তুমি আমার বাড়ির বাইরে? ঘুম আসছে না? না, আমার ভয় করছিল যে তুমি একা একা কোথায় গিয়েছিলে। কিছু হয়নি তো? এইগুলো কি? ঘুড়ির দৃষ্টি আকর্ষণ করল সাহেবের হাতে থাকা সব জিনিসপত্রগুলো। তাড়াতাড়ি ঘরের ভেতরে আসো, একটা জিনিস দেখাই তোমায়। সাহেব ঘরের তালা খুলে তারা ভেতরে ঢুকে গেল। এটা তো পেন্সিল বক্স আর ফাইল। এগুলো কোথায় পেলে তুমি? সেই সব অনেক বড় গল্প। শোনো তাহলে, আমি কে পৌঁছালাম স্কুলে, তারপর দেখি যেখানে একটা সাহেব ফাইলটা খুলতে খুলতে ঘুড়িকে সমস্ত কথা বলতে শুরু করলো। ঘুড়ির চোখটা ছলছল করে আসছে। সাহেব সেই ফাইলের
একের পর এক পাতা পড়তে থাকে। ঘুড়ি, এই দেখো, এইটা তো প্রমোটিং এর অবৈধ চুক্তি। দেখি দেখি, হ্যাঁ তাই তো। তার মানে রাধাকান্ত মহাজন এই স্কুল, তাও সরকারি স্কুল, এটাকে ভেঙে অন্য লোককে দিতে চাইছিল, তাই এত বছর ধরে এত নাটক। এটা তো বিশাল প্রমাণ ওকে দোষী প্রমাণ করতে। ঠিক তাই, কাল সকাল 10টায় পুলিশ এসে পৌঁছাবে, আর আমি এই ফাইল তুলে দেব পুলিশের হাতে। এত বড় ষড়যন্ত্র এই বাচ্চাগুলোকে নিয়ে। সে স্কুল চলাকালীন ছাদ ভাঙে, যাতে লোকে ভাবে এটা ভূতের কাজ, আর কোনো বাবা মা যাতে তার বাচ্চাকে না পাঠায়। স্কুল না চললে, অনেকদিন পড়ে থাকলে ওই স্কুলের অস্তিত্ব থাকবে না সরকারের কাছে। এমনি এমনি সরকার স্কুলটা বন্ধ করে দেবে। তখন বেআইনিভাবে জমি বিক্রি করাটা সহজ হয়ে উঠবে তার। এই একটা কারণের জন্যই সে কারুককে স্কুলের ধারও ঘেঁচতে দেয় না। সে এত চালাক, এই গোটা ক্রাইম সিনটাকে সে ঢেকে ফেলল নকল প্লাইয়ের দেওয়াল বানিয়ে, মিথ্যে ভূতের ভয় দেখিয়ে। কতগুলো প্রাণ কাটল সে। সে সাজা পাবেই, পেতেই হবে তাকে। ঘুড়ি কিছু একটা যেন বুঝতে পারল না। কিন্তু তোমাকে এই জায়গার ব্যাপারে কে বলল? মাম্পি। নামটা শুনেই ঘুড়ি চমকে গেল। মাম্পি? কি বলছো সাহেব? ও তো মারা গেছে ওই ছাদ পড়ে। হ্যাঁ, আমি সবটাই জানি। ওই বাচ্চাটা সব বলল আমায়, সব কিছু। কেমন করে তাকে আর তার বন্ধুদের মেরে ফেলা হলো। এই রাধাকান্তকে আমি সাজা দিয়ে তবেই ছাড়ব। এক ফোঁটা মায়া হলো না তার। সকাল হলো। মাম্পির কথা মতোই 10টা বাজতে না বাজতেই ইনভেস্টিগেশন টিম, পুলিশ আর বেশ কিছুজন শিক্ষক শিক্ষিকা নিয়ে হাজির হলো কটা গাড়ি। সাহেব সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিল সেই ফাইল, সেই প্রমাণ। অ্যারেস্ট করো রাধাকান্ত আর ওর লোকদের। হেডমাস্টার বাবু, আমি এসআই সিদ্ধার্থ মুখার্জি। কথা দিচ্ছি, আমি প্রতিটা চোখের জলে প্রতিশোধ নেব। আমি ওদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করব। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এই ইস্যুটা আমাদের চোখে আপনি না আনলে আমরা জানতেও পারতাম না এত বড় ষড়যন্ত্র শিকার এই গ্রাম। সত্যি আর একবার প্রমাণ করে দিলেন শিক্ষার ধার তলোয়ারের চেয়েও বেশি। শিক্ষক শিক্ষিকা চাইলে সব কিছুকে পরাস্ত করতে পারে। থ্যাংক ইউ সাহেব বাবু, থ্যাংক ইউ। আপনার যা সাহায্য লাগবে আপনি আমাকে জানাবেন। হেই, তোমরা যাও, যার যার কাজ আছে লেগে পড়ো। আর আপনাদের স্কুলের বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় গ্রহণ করুন। সাহেব আর ঘুড়ির মুখে হাসি ফুটে গেল। গোটা গ্রাম খুশিতে চিৎকার করছে। বাচ্চারা চলো, স্কুলে চলো। কত শিক্ষক শিক্ষিকা এসেছে দেখো, চলো চলো। আজ আবারও জোর কদমে শুরু হলো হজমি প্রাথমিক বিদ্যালয়। হয়তো সাহেবের ইচ্ছেটা আজ পূরণ হলো। আগামী দিনে হয়তো এই লক্ষণপুর গ্রাম দিয়ে কত ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে
শহরে ছেলে মেয়েদের পায়ে পা রেখে টেক্কা দেবে। সকাল গড়িয়ে বিকেল। আজ সাহেব আর ঘুড়ি নদীর পাড়ে বসে আছে। ঘুড়ি তার মাথা সাহেবের কাঁধে রেখে বসে আছে। সব কাজ হয়ে গেল বলো, বাচ্চাদের তাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দিলে। সাহেব নিজের জামার পকেট থেকে সেই পেন্সিল বক্সটা বের করে আনল। না, এখনো কাজ সম্পূর্ণ না। মাম্পির পেন্সিল বক্সটা ওকে ফেরত দিতে হবে। এই যুদ্ধের বিজেতা একমাত্র মাম্পি। ওর সাহায্য ছাড়া আমরা পারতাম না, কোনো দিন পারতাম না। সাহেব আর ঘুড়ি পার দিয়ে নদীর জলে নেমে গেল। প্রায় হাঁটু অবধি জলে এসে দাঁড়ালো তারা। তারপর সাহেব সেই পেন্সিল বক্সটা ভাসিয়ে দিল জলে। স্রোতের সাথে দুলতে দুলতে সেই পেন্সিল বক্স চলে গেল অনেক দূরে। একটা সময় পর টুপ করে জলের ভেতরে ঢুকে গেল। আর সাথে সাথে একটা আওয়াজ কানে এলো তাদের। থ্যাংক ইউ হেডমাস্টার স্যার, হ্যাপি টিচার্স ডে। সাহেব তার ফোনের দিকে তাকিয়ে দেখল 5ই সেপ্টেম্বর 2022। শেষ হলো পেন্সিল বক্স। গল্প পাঠে ও সাহেবের চরিত্রে আমি নীলাঞ্জন, মন্টু সোরেনের চরিত্রে গৌতম, রাধাকান্ত ও পুলিশের চরিত্রে শ্যাম সুন্দর, গ্রামের বাচ্চার চরিত্রে কল্যাণী, এবং আজ আমাদের সাথে তেপান্তরের আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমাদের বিশেষ অতিথি মিলি। আজ তাকে শুনলাম ঘুড়ির চরিত্রে ও মাম্পির চরিত্রে। শেষ হলো পেন্সিল বক্স।